This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. উচ্চ শিক্ষা দপ্তর বা সরকারের দিকে তাকিয়ে যে কর্তা ভজা যদি কেউ হয় তাহলে সেটা বিশ্ববিদ্যালয়ের স্বশাসনের পক্ষে যেমন ক্ষতিকারক, তেমনি আচার্য দাঁড়ে বাঁধা ময়না বা টুনটুনি যদি কেউ হয় সেটাও কোনো স্বশাসন নয়, দুটোই খারাপ। শিক্ষামন্ত্রীও আবার কোথায় কোথায় মিডিয়াতে যথেষ্ট আক্রমণাত্মক কথাবার্তা এবং যেগুলো ওনার মান এই জায়গায় নেমে যাবে আমি এটা ভাবতে পারি না, সে ধরনের কথাবার্তা উনিও বলেন। এই ঘটনাটা নিয়ে আমাদের মন্ত্রীমশাই এডুকেশন মিনিস্টার উনি ক্ষুব্ধ, রোষে তো চোখের সামনে আমি দেখলাম যে মন্ত্রীমশাই রোষটা কীরমভাবে প্রকাশ করছেন। এবার রোষে পড়তে পারি, আমি জেনেই করেছি, আমি পড়তে পারি। শুনলেন তো, চিনতেও পারলেন আজ কী নিয়ে কথা বলতে চলেছি, এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পারছেন। একদিকে রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু, অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য শান্তা দত্ত। বিগত কয়েক সপ্তাহে দুই হেভিওয়েটের মধ্যে বেনজির টানাপোড়েন দেখেছে গোটা রাজ্য। তোলপাড় চলেছে রাজ্যের শিক্ষামহল থেকে রাজনীতির আঙিনাতেও। কখনো আচার্যের দাঁড়ে বাঁধা টুনটুনি, কখনো আবার কাক বলে তোপ দাগলেন ব্রাত্য বসু। মানে বেনজির সংঘাত। পাল্টা শিক্ষামন্ত্রীর বিরুদ্ধেও তোপের পর তোপ দাগতে দেখা গিয়েছে শান্তাকেও। কিন্তু এই টানাপোড়েনকে কিভাবে দেখছে বঙ্গের শিক্ষামহল? কি বলছেন শিক্ষাবিদরা? এত কাণ্ডের নেপথ্যেই বা কোন রসায়ন? আজ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে এই নিয়ে কথা বলবো আমি জয়দীপ। শুরুটা হয়েছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের দিনের পরীক্ষা নিয়ে যে টানাপোড়েন চলেছিল তা নিয়ে। বিতর্ক দানা বেঁধেছিল পুরো দমে। ওই দিন কোনো পরীক্ষা স্থগিত হবে না, সাফ জানিয়ে দিয়েছিলেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত। তা নিয়েই কিন্তু ওই যে বিতর্ক, ওই যে টানাপোড়েন। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেওয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তী। রাক্ষসী বলেও কটাক্ষ করেছিলেন, প্রশ্ন তুলেছিলেন শান্তা দত্তর যোগ্যতা নিয়েও। ইঞ্চিতে ইঞ্চিতে বুঝে নেব। আর যারা যারা গেল রব তুলেছিলেন আরজিগড়ের সময় এই কলেজ স্ট্রিটের সামনে, যারা যারা আন্দোলন করে ভেবেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পদত্যাগ করাবেন, কাজকলা যারা এই ভিসির দালালি করেছে তাদেরকে গণতান্ত্রিক ভাবে এমন থাপ্পড় মারবে, আগামী দিন উঠে দাঁড়ানোর ক্ষমতা তাদের কলকাতা বিশ্ববিদ্যালয়ে থাকবে না। চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলে যেতে চাই। শুনলেন? কিন্তু 3 বারের ডিন, 20 বছরের ইউজি বোর্ডের চেয়ারম্যান এবং বর্তমানে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য শান্তা দত্ত কিন্তু তারপরেও কোনোভাবে মাথা নোয়াতে চাননি। সাফ বলেছিলেন ইতিহাস ফিরে আসে, কারণ সব দল ইয়েস ম্যান চায়। আমি কারোর কোনো দিন ইয়েস ম্যান নই, ইয়েস ম্যান হতেও চাই না, আর ইয়েস ম্যান হয়ে গদি টেকাতেও চাই না। শিক্ষাবিদ হিসাবে সবার ভালোবাসা পাই। তারপর চিঠি চালাচালি, মুখ্যমন্ত্রীর আবেদন, অধ্যাপকদের আহ্বান, নেতাদের কটাক্ষ। একটা পরীক্ষার জন্য তাকে পেরোতে হয়েছে একাধিক ধাপ। আমরা ধাপ বললেও কেউ কেউ বলছিলেন বাধা। তবে নিজের সিদ্ধান্তে অনড় থেকেছেন তিনি। পাল্টা সরকারকে মনে করিয়েছিলেন রাজধর্ম পালনের কথা। পাল্টা চিঠি দিয়েছিলেন মুখ্যমন্ত্রীকে। সেখানে তিনি বলেছিলেন রাস্তাঘাটের পরিস্থিতিকে নর্মাল রাখার দায়িত্ব সরকারের। যেমন বিরোধী দল ধর্মঘট ডাকলে উনি বলেন বাস গাড়ি নর্মাল চলবে, এটাই তো রাজধর্ম, সেই রাজধর্মই আমরা চাইব। তারপর এখানেও অনেকগুলো তারপর রয়েছে। গঙ্গার কালীঘাটের আদি গঙ্গা দিয়ে বয়ে গিয়েছে অনেক জল। লাল চোখ দেখতে হয়েছে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর। ব্রাত্য বলেছিলেন মুখ্যমন্ত্রী বিশ্ববিদ্যালয়ের কোনো ব্যাপারেই হস্তক্ষেপ করেন না। উনি চাইলে কেয়ারটেকার ভিসিকে সরাতে পারতেন। রাজ্যপাল যেহেতু বিশেষ স্নেহ করেন, তাই মুখ্যমন্ত্রী স্নেহকে মান্যতা দিয়েছেন, সরাননি। মুখ্যমন্ত্রী চাইলে এই কেয়ারটেকার ভিসিকে সরিয়ে দিতে পারতেন। রাজ্যপাল যেহেতু এনাকে একটু বিশেষ স্নেহ করেন এই উপাচার্যকে, তো সেই স্নেহকে মুখ্যমন্ত্রী মান্যতা দিয়েছেন, সরাননি। সুপ্রিম কোর্টে হেরে গেছেন। আমার বায়োডেটা একেবারেই রিকুইজিট কোয়ালিফিকেশনসগুলো সব আছে। এছাড়া স্পেশালি যেটা আরও উল্লেখযোগ্য সেটা হচ্ছে যে আমি কিন্তু বিশ্ববিদ্যালয়ের বর্তমানে বোধহয় জীবিত একজন ব্যক্তি যার ঘরে এই বিশ্ববিদ্যালয়ে 6টা মেডেল রয়েছে। এই শান্তা কিন্তু কিছুদিন আগেই ডাক পাননি কলকাতা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বাছাই প্রক্রিয়ায়। তা নিয়েও চাপানুতর হয়েছিল। শান্তা বলছেন
তিনি প্রথম দিন থেকেই অপছন্দের লোক, তাই ডাক আসেনি। তবে শেষ পর্যন্ত তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস, ওই যেখানে পরীক্ষা নিয়ে এত টানাপোড়েন, সেই দিন কলকাতা বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা কিন্তু মোটের ওপর নির্বিঘ্নেই হয়েছিল। এবার চলে আসুন 11ই সেপ্টেম্বর, মানে কাট টু 11ই সেপ্টেম্বর। সেই বিতর্কিত ছাত্রনেতা, তৃণমূল ছাত্র পরিষদের সাধারণ সম্পাদক অভিরূপ চক্রবর্তীকে 5 বছরের জন্য সেন্সার করল কলকাতা বিশ্ববিদ্যালয়। সেই দিনই ব্রাত্যকে এক হাত নিলেন শান্তা, বললেন, শিক্ষামন্ত্রীও আবার কোথায় কোথায় মিডিয়াতে যথেষ্ট আক্রমণাত্মক কথাবার্তা এবং যেগুলো ওনার মান এই জায়গায় নেমে যাবে আমি এটা ভাবতে পারি না, সে ধরনের কথাবার্তা উনিও বলেন। একই সঙ্গে তার দাবি, তৃণমূলের শীর্ষ নেতৃত্ব কঠোর হলে হয়তো আজকের এই সব দিন দেখতে হতো না। সোজা কথায় অভিরূপ চক্রবর্তীকে সেন্সার করা নিয়ে মন্তব্য করতে গিয়ে তৃণমূলের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগড়ে দিলেন তিনি। বললেন, যদি দেখতাম পার্টি থেকে ওকে সমালোচনা করা হয়েছে বা সাজা দেওয়া হয়েছে এই ধরনের কুমন্তব্যের জন্য, কিন্তু দিন চলে গেল, কোনো ধরনের সমালোচনা তো এলোই না, কোনো সেন্সার তাকে করা হলো না। উপরন্তু শিক্ষামন্ত্রীও আবার কোথায় কোথায় মিডিয়াতে যথেষ্ট আক্রমণাত্মক কথাবার্তা এবং যেগুলো ওনার মান এই জায়গায় নেমে যাবে আমি এটা ভাবতে পারি না, সে ধরনের কথাবার্তা উনিও বলেন। সুতরাং কার থেকে এক্সপেক্ট করব? এবার দেখো, যদি এইটুকুও যদি করতো পার্টি থেকে, তাহলে কিন্তু ছেলেটির প্রতি আর এই সাজাটা হয়তো আমরা নাও দিতাম। কিন্তু যদি পার্টি তাকে না সাজা দেয়, তাহলে সাজার দায়িত্বটা তো আমাদেরই তুলে নিতে হলো হাতে, আমাদেরই দিতে হবে। এবং উপাচার্য শান্তা দত্তর মেরুদণ্ডকে এবিপি কুর্নিশ জানায়, যেভাবে অভিরূপ চক্রবর্তীর মতো একজন ছাত্র উপাচার্য সম্বন্ধে তার সাথে মতের মিল হতে পারে, না হতে পারে, সে বিরোধী মানুষের বিরোধী মত হতে পারে, নানা মত নানা, এগুলো তো আমাদের ভারতের বৈশিষ্ট্য। কিন্তু যেভাবে একজন উপাচার্যকে বিশ্ববিদ্যালয়ের গেটের বাইরে দাঁড়িয়ে আক্রমণ করেছেন, শুধু 5 বছর সেন্সর করাটা তার জন্য যথোপযুক্ত শাস্তি ছিল না। তাকে চিরকাল কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার চিরকাল তার জন্য যাতে কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেট আর না খোলে সেই ব্যবস্থা করা উচিত ছিল। অন্য কোনো ইউনিভার্সিটিতে পড়ুক, কলকাতা ইউনিভার্সিটি তার পড়াশোনার কোনো অধিকার নেই। এবং তার চেয়েও আরো লজ্জার, যে শিক্ষামন্ত্রীকে, যে উপাচার্যকে টিএমসিপির একজন নেতা বেহা, নির্লজ্জ, ডাইনি ইত্যাদি ভাষায় আক্রমণ করছেন, তার হয়ে শিক্ষামন্ত্রী ব্যাটন ধরছেন। শিক্ষামন্ত্রীকেও এই অভিরূপের মন্তব্যের দায় নিতে হবে এবং শিক্ষামন্ত্রী এখন মিস্টার ইন্ডিয়া হয়ে গেছেন। তিনি মাঝে মাঝে মিডিয়াতে এবং অভিনয়ে ফুটে ওঠেন। যদিও অভিরূপ শান্তাকে কেয়ারটেকার ভিসি বলে তোপ ডাকছেন, তার শিক্ষার অধিকারের ওপর হস্তক্ষেপ হচ্ছে, তিনি আইনের দ্বারস্থ হবেন, বলছেন সে কথা। প্রতিহিংসামূলক আচরণ একজন কেয়ারটেকার ভিজিট থেকে এর থেকে বেশি কিছু এক্সপেক্ট করা যায় না। আমি অফিসিয়ালি কাগজপত্র পেলে আমি নিশ্চয়ই আইনের দ্বারস্থ হব, কারণ রাইট টু এডুকেশন সকলের রয়েছে। কেউ কোনো ব্যক্তির বা কোনো ছাত্রের শিক্ষার অর্জন করার অধিকার সেটার উপর হস্তক্ষেপ করতে পারে না বা সেটা কেড়ে নিতে পারে না। একই প্রশ্ন তুলছেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুও। কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিধিতে এইভাবে একজন ছাত্রকে আলাদা করে প্রতিহিংসা, ব্যক্তিগত প্রতিহিংসার বশবর্তী হয়ে এইভাবে করা যায় কি না? এই এমনিতে বিশ্ববিদ্যালয়টা প্রায় র্যাঙ্কিং, অল ইন্ডিয়া র্যাঙ্কিং বলছে যে প্রায় শেষ, ধ্বংস করে দিয়েছেন। সেখানে ছাত্রদের ধরে ধরে এভাবে টার্গেট করা এবং ব্যক্তিগত প্রতিহিংসা মেটানো, এটা খুবই ছাত্র সমাজের পক্ষে দুশ্চিন্তার এবং কলঙ্কের। কোনো উপাচার্য এত নিচে নামতে পারেন, এটা আমার ধারণার বাইরে। এতটা তো ঠিক ছিল, কিন্তু তারপরেই ব্রাত্য বসু এমন এক কথা বললেন যা নিয়ে তৈরি হলো তুমুল বিতর্ক। সে যাই হোক, কেয়ারটেকার হোক বা যাই হোক, নামে যাই হোক, আমি মানি যে ময়ূর পুচ্ছ ধরা গায়ে জড়ালেও কাক কাকই থাকে, কিন্তু 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 ছাত্ররা এই কাকেদের ঠক্কর খাচ্ছে, এটাই বলতে পারি। তবে চুপ করে নেই শান্তাও, পাল্টা শিক্ষামন্ত্রীকে যাদবপুর মনে করিয়ে দিলেন। এটা কাম্য নয়, কিন্তু একদমই কাম্য নয়। সারা ক্যাম্পাস যে সমস্ত স্টেক হোল্ডার্স নিচে নেমে এসেছিলেন, কিন্তু আমি কিন্তু গাড়িতে ওরা শুয়ে পড়েছে, বসে পড়েছে, এই ছেলেটি আবার গাড়ির বনেটে উঠে চিৎকার করছে, বাজে ভাষায় গালাগাল করছে। আমি কিন্তু গাড়ি চালিয়ে দিইনি, আমি কিন্তু গাড়ি ড্রাইভারকে নির্দেশ দিইনি যে ছাত্রদের ধাক্কা মেরে গাড়ি চালিয়ে দাও, আমি করিনি। বুঝলেন তো, ওই যে শুরুতেই বলছিলাম 2 হেভি ওয়েটের তরজা, তা কোথায় গিয়ে পৌঁছালো দেখলেন তো।
কিন্তু এই পুরো বিষয়টা কিভাবে দেখছে শিক্ষামহল? এত খারাপ, আমি সবকটা বিশ্ববিদ্যালয়ে ধরে বলছি, এত খারাপ ভাইস চ্যান্সেলর মানে উপাচার্য দেখিনি, যিনি প্রকৃতপক্ষে একজন অবৈধ উপাচার্য। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে এখন আমাদের উনি একটার পর একটা যা সিদ্ধান্ত নিচ্ছেন, একটার পর একটা যে ধরনের মন্তব্য করছেন, ওই চেয়ারে বসে, যে চেয়ারে বসার যোগ্যতা তার নেই, এটা সুপ্রিম কোর্ট বলেছিল, সেইখানে বসে তিনি এই ধরনের একটার পর একটা ছাত্র বিরোধী, শিক্ষা বিরোধী সমস্ত সিদ্ধান্ত নিচ্ছেন এবং রাজনীতি করছেন। এবং সেই রাজনীতি কি রাজনীতি সেটা রাজ্যের প্রতিটি মানুষ এখন জেনে গেছেন। আমি তো অবাক হয়ে গেলাম। ভাইস চ্যান্সেলর হলেই যে শিক্ষিত হবেন তার কোনো মানে নেই। এই কথাটা আমাকে অত্যন্ত দুঃখের সঙ্গে বলতে হচ্ছে, আমি বলতে চাইছিলাম না। একজন ভাইস চ্যান্সেলর অবশ্যই তিনি কাগজে কলমে শিক্ষিত, কিন্তু তিনি যে আসলে শিক্ষিত হবেন তার তো কোনো গ্যারেন্টি নেই এই পৃথিবীতে। তো এই ক্ষেত্রেও আমার একই রকম মনে হয়েছে যে উনি শিক্ষামন্ত্রী সম্পর্কে একটার পর একটা যে ধরনের কটূক্তি করে চলেছেন সেটা সত্যি ভাবা যায় না। আমি কখনো কোনো উপাচার্যকে এর আগে এই ধরনের আচরণ করতে দেখিনি। উনি কিসের বলে বলিয়ান? উনি রাজভবনের শক্তি দ্বারা বলবতী হয়েছেন। শিক্ষামন্ত্রী এবং ভাইস চ্যান্সেলরদের মধ্যে সম্পর্ক হওয়া উচিত পারস্পরিক সম্মান এবং শ্রদ্ধা। এখানে এই ধরনের, আমি কি বলবো, বাজারের কলহ একটা তৈরি হবে এবং শিক্ষামন্ত্রী ভাইস চ্যান্সেলরকে ডাক টুনটুনি এ সমস্ত বলবেন, এটা আমাদের কানে কিরকম শোনায়, এটা একেবারেই কাম্য নয়। এবং শিক্ষামন্ত্রী ইদানিং একটু মুখ আলগা হয়েছে বলে মনে হয়। বিধানসভাতেও তিনি এই ধরনের কথাবার্তা বলছেন, কিন্তু এটা ঠিক নয়। এটা শিক্ষামন্ত্রী নিজে যথেষ্ট লেখাপড়া করেছেন, অধ্যাপনা করেছেন, তার এটা বোঝা উচিত। বুঝলেন তো শিক্ষাবিদরা ঠিক কি বলছে, শিক্ষামহল কি ভাবছে? এতদিন রাজ্যপাল সংঘাত দেখেছে, রাজ্যপাল শিক্ষামন্ত্রী সংঘাতও দেখেছে, কিন্তু শিক্ষামন্ত্রী উপাচার্য সংঘাত মানে সাম্প্রতিক অতীতে খুব একটা মনে করতে হয়তো কেউ পারছেন না। আর সেই তালিকায় মনে হয় শান্তা দত্ত ব্রাত্য বসু নবতম সংযোজন। এতক্ষণ TV9 বাংলা ডিজিটালের দ্য ব্রিফিং রুমে আপনাদের সঙ্গে আমি ছিলাম জয়দীপ। এই ধরনের আরও খবরের চুলচেরা বিশ্লেষণের জন্য আপনাদের নজর থাকুক TV9 বাংলায়।